দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকের কাছে গ্রাহকের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাগুলোতে যেরকম অনেক পরিবর্তন এসেছে, ব্যাংকগুলো নানা বিবেচনার সামনে রেখে, অর্থাৎ বিভিন্ন গ্রাহকের যে শ্রেণী পেশা, তার আয়, তার ব্যয় এবং তার অবস্থান, সকল কিছু একই সাথে দেশীয় যে বৈশিষ্ট্য, এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে ব্যাংকগুলো নানা ধরনের প্রোডাক্ট, অর্থাৎ ব্যাংকিং যে সেবা বা ব্যাংকিং প্রোডাক্ট, তারা সেটি তৈরি করে এবং মানুষের কাছে এই খবর বা তথ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করে, মানুষকে ব্যাংকের সাথে সম্পৃক্ত করে মানুষের যে আর্থিক যে সক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গগুলো নিয়ে কাজ করার প্রশ্নে। এখন যে অবস্থাটি দাঁড়িয়েছে, যে সেই আগের যে টিপিক্যাল যে ব্যাংকিং যে ব্যবস্থা বা সেকেলে ব্যাংকিং ব্যবস্থা থেকে এখন কিন্তু ব্যাংকিংয়ের যে সেবা প্রদান করার যে প্রক্রিয়াতে কিংবা এই ব্যবস্থাপনার প্রক্রিয়াতে অনেক পরিবর্তন এসেছে। পরিবর্তনটি যে প্রক্রিয়ার মাধ্যমে এসেছে সেটি হচ্ছে প্রযুক্তির ব্যবহার। এই প্রযুক্তির ব্যবহারগুলো করে গ্রাহকদের যেরকম দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান করা সম্ভব হচ্ছে, পাশাপাশি ব্যাংকগুলো তার সেবার যে গুণগত মান বৃদ্ধি করার সুযোগ পাচ্ছে এবং ব্যাংকিংয়ের যে কার্যক্রম এবং এর যে দক্ষতা নিশ্চিত করার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলোতে প্রতিটি ব্যাংক তার নিজস্ব যে অবস্থান ধরে রাখতে পারছে। এই প্রসঙ্গগুলো নিয়ে আজকে আমরা আলোচনাটি করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম ব্যাংকিং সেবার উৎকর্ষতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মজুমদার ভাই। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। একটি হচ্ছে তথ্য প্রযুক্তির প্রসঙ্গ এবং ব্যাংকিং সেবার যে উৎকর্ষতা, কীভাবে এই মানটি বৃদ্ধি করা যায় সেই প্রসঙ্গ, গ্রাহকের সাথে ব্যাংকের একটি আস্থাজনক যে সম্পর্ক বা বিশ্বাসের সম্পর্ক তৈরি করা, পাশাপাশি যে প্রোডাক্টগুলো, যে ব্যাংকিং প্রোডাক্টগুলো রয়েছে সেখানে বৈচিত্র্যতা এনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিভাবে আকৃষ্ট করা যায় গ্রাহক হিসাবে। আমরা আলোচনাটি তথ্য প্রযুক্তি দিয়ে যদি শুরু করি, যে ব্যাংকিং সেক্টরে তথ্য প্রযুক্তির ব্যবহার, মানুষকে সচেতন করা এবং ব্যাংকের যে সুপ্রিমেসির প্রসঙ্গ, তাদের যে নিয়ন্ত্রণের প্রসঙ্গ, এই জায়গাতে তথ্য প্রযুক্তি বাংলাদেশের ব্যাংকগুলো যেভাবে ব্যবহার করছে, তাতে ব্যাংকগুলো কতটা নিরাপদ থাকছে, গ্রাহকরা কতটা আস্থা রাখতে পারছে? আসলে আমরা সবাই জানি ব্যাংকিং ইন্ডাস্ট্রি এটা একটা ইন্ডাস্ট্রি। এখানে শুধু একটা ব্যাংক নাই, এখানে অসংখ্য ব্যাংক আছে। প্রত্যেকটা ব্যাংক তার কাস্টমারকে অ্যাট্রাকশন করতে চেষ্টা করে এবং সে কাস্টমারকে যখন সে আকর্ষণ করতে চেষ্টা করে, তখন তার প্রোডাক্টের ভিতরে, তার সেবার ভিতরে ডাইভার্সিফিকেশন আনতে হয়। এই ডাইভার্সিফিকেশন আনার জন্য কম্পারেটিভলি যে যত বেশি কাস্টমার সেন্ট্রিক প্রোডাক্ট সাপ্লাই করতে পারবে, কাস্টমারকে যত বেশি তার প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারবে, সেই ব্যাংক ততটুকু এগিয়ে যাবে। এবং এই ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না, তথ্য প্রযুক্তি একটা অন্যতম ভূমিকা পালন করে। এটা বিশেষ করে একটা প্রোডাক্টের R&D করার থেকে শুরু করে এই প্রোডাক্টটা ডিজাইন এবং এটা আলটিমেট মার্কেটিং, ডেলিভারি, সব ক্ষেত্রে এখানে এই তথ্য প্রযুক্তির অবদান অন্যতম। যত স্মার্টলি তথ্য প্রযুক্তিকে ইউজ করতে পারতেছে, সেই ব্যাংক তত বেশি এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির মাধ্যমেই শুধুমাত্র একটা ব্যাংক বর্তমানে অন্য আরেকটা ব্যাংক থেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা সম্ভব, এর বিকল্প কোনো কিছু নেই। এই জায়গাতে মজুমদার যে এই আলোচনাটি আছে, সেই আলোচনাগুলো আপনারাই করে থাকেন, যে তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রসঙ্গে ব্যাংকগুলোর যে সক্ষমতা, অর্থাৎ তার যে নিজস্ব যে ম্যান পাওয়ার বা যে লোকবল লাগবে, কিংবা তার মানব সম্পদের প্রসঙ্গ, বা এই তথ্য প্রযুক্তির সম্পর্কিত যে অ্যাপসগুলো, যে ধরনের টেকনোলজি রয়েছে, সেগুলো ব্যবহার করার প্রসঙ্গে তার যে মানব সম্পদের জায়গা থেকে ব্যাংকগুলোর অবস্থান, বাংলাদেশের অবস্থান কেমন, খুব সন্তোষজনক কিনা? ব্যাংকিং ইন্ডাস্ট্রি কারেন্ট যে টেকনোলজি, যেগুলো আপনি জানেন যে টেকনোলজি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। টেকনোলজি খুবই ডাইনামিক। আজকে যে টেকনোলজিটা আছে, কালকে সেটা অবসোলেট হয়ে যাচ্ছে। তো সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমরা তথ্য প্রযুক্তি ফিল্ডে যে সমস্ত ব্যাংকের তথ্য প্রযুক্তির লোক প্লাস আরও ব্যাংকগুলোকে যারা সেবা প্রদান করে, সেখানে মোটামুটি সন্তোষজনক তথ্য প্রযুক্তি টেকনোলজিকে সাপোর্ট দেওয়ার মতো জনবল রয়েছে। বাট এখানে এটার অর্থ এই না যে আমরা একেবারেই
মানে আমরা খুব কমফাকশন থাকতে পারতেছি, আমাদের একেবারে 100% আমরা সিকিউর হয়ে গেছি, কারণ এটা কম্পিটিটিভ একটা বিজনেস। এই কম্পিটিটিভ বিজনেসটাতে যখনই বেটার সার্ভিস দিতে পারে, সুপিরিয়র সার্ভিস দিতে পারে, তার দিকে কাস্টমার যাবে। তার মানে কি তথ্য প্রযুক্তির প্রসঙ্গে এখনো আমাদের অন্য দেশের উপরে নির্ভর করতে হয়? সেটি কি প্রযুক্তির প্রশ্নে নির্ভরতা বেশি, নাকি সেখান থেকে ম্যান বিহাইন্ড দ্য মেশিন সেই প্রসঙ্গে নির্ভরতা বেশি? কোন জায়গাতে বেশি আমাদের নির্ভর করতে হয়? প্রযুক্তি ক্ষেত্রে, প্রযুক্তি আসলে যদি আমরা দেখি, আমাদের অ্যাপ্লিকেশন প্রযুক্তি আমাদের যথেষ্ট সক্ষমতা আমরা ইতিমধ্যে অর্জন করেছি, বাট আমাদের বেসিক টেকনোলজি যেটা, আমি যদি বলি যে আমার একটা সার্ভার, এই সার্ভার তো আমি ডিজাইন করতে পারি না, এটা আমাকে এখনো বাইরের থেকে আনতে হচ্ছে। আমার এখানে ওই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠে নাই। আমাকে যদি বলা হয় যে সে ডাটাবেস, আমরা জানি যে অরাকেল একটা ডাটাবেস, এই অরাকেল ডাটাবেস তো আমি তৈরি করতে পারি নাই। আজকে যদিও বিশ্বের অনেক দেশে তাদের নিজস্ব ডাটাবেস তৈরি করে নিয়েছে, কিন্তু আমরা করতে পারি না। এই জায়গাগুলোতে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। আমরা আশাবাদী আমাদের যে তরুণ প্রজন্ম আছে, তারা আগামী দিনে বিশেষ করে ডিজাইন, টেকনোলজি, R&D এগুলোতে তারা অনেকটুকু অবদান রেখে আমাদেরকে স্বাবলম্বী এক ধরনের স্বাভাবিক অগ্রগতির জায়গা তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ জামালউদ্দিন মজুমদার ভাই। আমরা একটা বিরতিতে যাব, তবে এই প্রশ্নটি রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটা হচ্ছে যে ব্যাংকিং যে প্রোডাক্ট এবং সেই প্রোডাক্টের যে গুণগত মান নিয়ে গ্রাহকরা নানা ধরনের মতামত ব্যক্ত করে থাকে, নানা ধরনের তাদের মন্তব্য রয়েছে। এখন তো শুধু কোনো ব্রাঞ্চে গিয়ে মতামত জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু সে মতামত জানাতে পারছে, সেই সুযোগটি আছে, এবং সেগুলোই মতামতগুলো নিশ্চয়ই আপনারা গুরুত্ব দিয়ে থাকেন। গুরুত্ব দিয়েই সেই সেবার যদি কোনো পরিবর্তন, সংশোধন, সংযোজন করা প্রয়োজন, সেইটাও আপনারা করছেন। এই যে সেবার গুণগত মান নিয়ে ব্যাংকগুলোর যে ভাবনা এবং কোন বিষয়গুলোকে মাথায় রেখে, বা গ্রাহকের কোন বিষয়, তার বৈশিষ্ট্য বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা সেবার ধরনটি নির্ধারণ করেন, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা সম্মানিত আলোচকের সাথে আলোচনা করছি, যে ব্যাংকিং সেবার উৎকর্ষতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার। জামালউদ্দিন মজুমদার ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া, যে সেবার গুণগত মান বৃদ্ধি করা, সেটি নিশ্চিত করা, এবং সেক্ষেত্রে গ্রাহকের মতামতকে ব্যাংকগুলো কিভাবে বিবেচনা করে? কোয়ালিটি অফ সার্ভিস যেটা, সেটা দুই ধরনের, একটা হলো কোয়ালিটি অফ রিলায়েবিলিটি, আর একটা হলো কোয়ালিটি অফ ইফিসিয়েন্সি। আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলা দুইটা ডাইমেনশনে কাজ করে। কোয়ালিটি অফ রিলায়েবিলিটি, সেবাটা, যে সেবাটা দিচ্ছে, এই সেবাটা একজন গ্রাহকের কতটুকু আস্থা অর্জন করতে পারতেছে, গ্রাহক এই সেবার উপর কতটুকু আস্থাশীল, সেটা যে ব্যাংক লক্ষ্য রাখে। পাশাপাশি যে সেবাটা দিচ্ছে এটা কতটুকু ইফিসিয়েন্ট, এটা যদি ইফিসিয়েন্ট না হয়, আমি যে সেবাটা দিচ্ছি এই সেবাটা ভ্যালুয়েট করতে হবে প্রত্যেককে, ব্যাংকও ভ্যালুয়েট করতে হবে, এই সেবার থেকে ব্যাংকও লাভবান হতে হবে, গ্রাহকও লাভবান হতে হবে। এখানে ইফিসিয়েন্সি, উভয় পক্ষের উইন উইন সিচুয়েশনে এখানেও কোয়ালিটি সম্পর্ক জড়িত আছে। আমি যে সেবাটা দিলাম, এই সেবাটা ব্যাংকের ক্ষেত্রে যদি লাভজনক না হয়, তাহলে এই সেবা ব্যাংক কন্টিনিউ করতে পারবে না। আবার এটা যদি গ্রাহকের উপযোগিতা, গ্রাহকের যে ইউটিলিটি যেটা, সেটাকেও যদি সার্ভ করতে না পারে, তাহলে গ্রাহকও এই সেবা আকৃষ্ট হবে না। এই দুইটা দিক নিয়েই ব্যাংকগুলো কাজ করে। একটা সেবা যখন ডিজাইন করে, তখন একটা সেটা সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক, এই দুইটা জায়গাতে ব্যাংকগুলো অ্যাটেনশন দেয়, কারণ এই দুইটার সাথে আবার ইকোনমিক জড়িত আছে। এখানে আমি যদি কস্টিংটা কত পড়তেছে, এই কোয়ালিটিটা এনশিওর করতে গিয়ে, আমি একটা খুবই সুপার কোয়ালিটির একটা সেবা ডিজাইন করলাম, এটার পিছনে কস্টিং অনেক বেশি পড়ে গেল, তাহলে কস্টিং এর সাথে প্রাইস জড়িত। এখন আমি যিনি কনজিউমার সেবাটার, যে ক্লায়েন্ট, সে গ্রাহকের যদি তার উপর যদি আমি বেশি চার্জ নির্ধারণ করি, তাইলেও তো সেবাটা গ্রাহকের জন্য কমফোর্টেবল হচ্ছে না, কনভিনিয়েন্ট হচ্ছে না। এই কারণে একটা সেবা যখন ডিজাইন করা হয়, তখন এই দুইটা দিককে মাথায় রেখে আমাদের দেশের বাস্তবতা। আপনার তো জামালউদ্দিন মজুমদার ভাই দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি কাজ করেছেন, তো সেই জায়গা থেকে আমাদের দেশে গ্রাহকরা কোনো ব্যাংকিং প্রোডাক্টের উপর আস্থা রাখতে গেলে মূলত বা মৌলিকভাবে বা প্রাথমিকভাবে তারা কোন কোন বিষয়গুলো দেখতে চায় বা দেখে? তারা প্রথমে দেখে যে যেই সেবাটা তাকে অফার করা হচ্ছে, সেটা সে কতটুকু কনভিনিয়েন্টলি, ইউজার ফ্রেন্ডলিনেস, অর্থাৎ গ্রাহক কতটুকু স্বাচ্ছন্দ্যের সাথে এই সেবাটা ব্যবহার করতে পারবে। তার অপারেশনাল এটা যদি বেশি কমপ্লেক্স হয়, তাহলে সে এটা নিবে না। সেকেন্ড যে দিকটা, তার এটা কতটুকু ট্রাস্টওয়ার্দি আছে, সিকিউরিটি কতটুকু এনশিওর করা হয়েছে। এখন একটা সেবা
প্রদান করা হলো, দেখা গেল যে সেখানে গ্রাহকের যে কষ্টার্জিত আমানত, সে আমানতটা রক্ষা পেল না, তার যে কনফিডেন্সিয়ালিটি, তার যে গোপনীয়তা রক্ষা করা দরকার ছিল সেটা এনশিওর করতে পারলো না, তাহলে এই সেবাটা গ্রাহকের কাছে গ্রহণযোগ্য হয় না। যার জন্য এখানে অলওয়েজ যে কাস্টমার ফার্স্ট এবং সিকিউরিটি মাস্ট। আমি কাস্টমারকেও দেখতে হবে, তবে সাথে সিকিউরিটিকে এনশিওর করে দেখতে হবে। সিকিউরিটি যদি আমার এনশিওর করতে না পারি, তাহলে কাস্টমার তো আমার থাকবে না। কাস্টমারকে আমি যতই কিছু মার্কেটিং করি, তার কাছে যতই তার নিড যেটা সেটা যতই তুলে ধরি যে আপনার এই নিড ফুলফিল করবে, কিন্তু সে যখন বুঝতে পারলো যে সে এখানে সিকিউর না, তাহলে সেই সেবা কখনো সে এনজয় করবে না, সে অন্য জায়গায় সুইচ করবে। অন্য জায়গায় সুইচ মানে এই প্রসঙ্গে তো প্রযুক্তির একটা বড় ভূমিকা রয়েছে। Right. সেই প্রযুক্তির ব্যবহারের প্রসঙ্গ সূত্র ধরে এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। সেটি হচ্ছে যে গ্রাহকের সাথে ব্যাংকগুলোর যে আলাপ আলোচনা, সেটি বাৎসরিক বলুন অথবা একটা নির্দিষ্ট সময় বা প্রতিদিন তো সেই আলাপ আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলোকে আপনারা কিভাবে দেখেন? সেই আলোচনার প্রেক্ষাপটে ব্যাংকিং প্রোডাক্টে যে পরিবর্তন আসে কিনা? মার্কেটিং এর একটা কাজ হলো সে গ্রাহকের যে ফিডব্যাক, যেটা গ্রাহকের যে কাস্টমার নিড, যেটা সেই নিডটাকে কালেক্ট করে সে R&D কে দেয়। প্রত্যেকটা ব্যাংকে কিন্তু R&D আছে। R&D রিসার্চ ডেভেলপমেন্ট যেটা, এটা শুধু যে একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে তা না, ব্যাংকের মতো এরকম সেবা ফ্যাক্টরিতেও, সেবা ইন্ডাস্ট্রিগুলোতেও একটা R&D সেল এটি বলা হয় যে প্রতিটি প্রতিষ্ঠানের প্রয়োজন। এই R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা মার্কেটিং থেকে কাস্টমারের যে ফিডব্যাক, যেটা এটা R&Dতে দেয়। R&Dর কাজ হলো দুইটা, হয় তাকে নতুন আকারে একটা প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করতে হয়, অথবা এক্সিস্টিং যে সার্ভিসটা আছে সেই সার্ভিসের যে ল্যাকিংগুলো আছে সেই ল্যাকিংগুলোকে আপগ্রেড করার জন্য R&D থেকে যারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে তাদেরকে সাজেস্ট করে যে আপনি এইভাবে এই ল্যাকিংটাকে এইভাবে ওভারকাম করেন, বা এই যে ফিচারটা আছে এই ফিচারটাকে এইভাবে রিস্ট্রাকচারিং করেন। কাস্টমার সার্ভিস থেকে একটা ব্রাঞ্চের যখন বিশেষ করে লাস্ট মাইল সার্ভিসটা যিনি দিচ্ছেন সেটা হলো আমার একজন ব্রাঞ্চ অফিসিয়াল। সেই ব্রাঞ্চ অফিসিয়াল ডেফিনেটলি যখন কাস্টমারের কাছ থেকে বিভিন্ন সাজেশনগুলো পাচ্ছে, বিভিন্ন কোয়েরিগুলো পাচ্ছে, সেগুলোর সে আমাদের যে হেড অফিসের যে সেল যেটা আছে, R&D সেল আছে, সেখানে কিন্তু তারা এটাকে ফরওয়ার্ড করতেছে। R&D সেল এটার উপরে ওয়ার্কিং করে, তারা প্রোডাক্ট যারা ডেভেলপমেন্টে কাজ করে তাদের সাথে এটা শেয়ার করে, তাদেরকে অ্যাডভাইস করতেছে আপনারা আপনাদের ডেভেলপমেন্টটাকে বা যে প্রোডাক্টটা ডিজাইন করছেন এখানে এই প্যারামিটারগুলো এইভাবে সেটিং, এইভাবে সেটা আবার রিথিঙ্কিং করা প্রয়োজন, সেইভাবে আপনারা করে থাকেন। এখানে একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তরুণ প্রজন্ম যখন গ্রাহক হচ্ছেন ব্যাংকের, তারা কিভাবে দেখছেন? জেনারেশন গ্যাপ তো একটি প্রসঙ্গ রয়েছে। যারা একটু বয়সের বিবেচনায় একটু আগের প্রজন্ম, তারা কিভাবে প্রযুক্তির ব্যবহারটা দেখছেন এটি নিয়ে আলোচনা আছে। কিন্তু ব্যাংকগুলোকে তো প্রযুক্তির সাথেই সবাইকে সম্পৃক্ত করতে হবে। এটি করতে গিয়ে বাংলাদেশের বাস্তবতায় ব্যাংকগুলোকে কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয় কিনা, মোকাবেলা করতে হয় কিনা, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌফিকুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, ব্যাংকিং সেবার উৎকর্ষতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার। সম্মানিত আলোচক হিসেবে আছেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। মজুমদার ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া যে গ্রাহক যারা একটু বয়সের দিক থেকে আগের প্রজন্ম, তাদেরকে একভাবে ডিল করতে হয়, এবং যারা তরুণ প্রজন্ম তারা অনেকটাই বলা যেতে পারে ডিজিটাল বা প্রযুক্তির সাথে সম্পৃক্ত, তারা ব্যাংকিং প্রোডাক্টগুলোকে প্রযুক্তির মাধ্যমে তারা সেবাটাকে গ্রহণ করতে হয়। এই দুইয়ের মধ্যে সমন্বয় করতে গিয়ে ব্যাংকগুলোকে কোনো বিশেষ পরিস্থিতি মোকাবেলা করতে হয় কিনা? আসলে এটা তো করতে হয়, কারণ আমরা জানি একটা প্রোডাক্টের কিন্তু একটা লাইফ সাইকেল আছে। সেই লাইফ সাইকেল কেউ আর্লি অ্যাডাপশন করে একটা প্রোডাক্ট সার্ভিস যখন ব্যাংকে অফার করে একজন কাস্টমারকে, কেউ এটা মানে একটা ম্যাচিউর স্টেজে এসে করে, কেউ আবার লেগার অর্থাৎ একেবারে সর্বশেষ যাইয়ে অ্যাডাপশনটা করে। তো তরুণ প্রজন্ম যারা, তারা যখনই কোনো একটা নতুন প্রোডাক্ট আসে তারা কিন্তু এটা খুঁজতে থাকে। তারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা খুঁজতে থাকে এই ধরনের কি নতুন কি প্রোডাক্ট আসতেছে। তারা যখনই ওই প্রোডাক্টটা কোনো ব্যাংক বা কোনো সার্ভিস একদম এমব্রায়োনিক স্টেজে যখন অফার করে, তখন আর্লি অ্যাডাপ্টার হিসাবে তারা দ্রুততর সময় এটাকে ক্যাপচার করে। এবং এদের সংখ্যা যদি আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখি, গ্লোবালি যে স্ট্র্যাটেজি যেটা আছে বাংলাদেশকে নিয়ে, সেখানে দেখা যায় যে এদের সংখ্যা কিন্তু নিয়ার অ্যাবাউট প্রায় 24%। এই ইয়াং জেনারেশন যারা, তারা প্রোডাক্টের উপরে ভালো ধরনের ফিডব্যাক দেয়। ফিডব্যাক দেওয়ার পরে যখন এই প্রোডাক্টটা একটা বা সার্ভিসটা যখন একটা ম্যাচিউরড স্টেজে চলে আসে, তখন এখানে আসলে যারা একটু অ্যাডাল্ট, যারা একটু আর্লি এজড, মানে ওভার এজড,
তাদের জন্য তখন যে সমস্ত ম্যাচিউর একটা প্রোডাক্ট যায়, শুধু তাদের ক্ষেত্রে তখন যেটা করতে হয়, তাদের জন্য শুধু একটু টিউনিং করতে হয়, এই দিক থেকে অ্যাডজাস্ট করতে হয়, মানে তাদেরকে অভ্যস্ত করতে হয় তাদেরকে। কিন্তু এর এই প্রোডাক্টের মেরিজ ডিমেরিজ সিকিউরিটি এগুলো নিয়ে তাদের কোনো এত ভাবতে হয় না। যেটা ভাবার সেটা ইয়াং জেনারেশন তারাই ভাবে। এই ভাবনার সাথে মজুমদার ভাই এই আলোচনাটা একটু সেরে নিতে চাই যে ব্যাংকিং প্রোডাক্টের যে ডাইভার্সিটি বা বৈচিত্র্য যেটি আছে, ব্যাংকগুলো তার গ্রাহক হিসাবে বিভিন্ন শ্রেণী পেশার বয়সের বৈশিষ্ট্যের মানুষগুলোকে তারা গ্রাহক হিসাবে তারা গ্রহণ করে। এই গ্রহণ করার প্রেক্ষাপটে একজনের পেশা, তার ক্রয় ক্ষমতা বা ক্রয় সীমা, ব্যয় করার ক্ষমতা, সেক্ষেত্রেও যেরকম বৈচিত্র্যতা বা ভিন্নতা আছে, এগুলো কতটা প্রভাব রাখে কোনো প্রোডাক্ট ডেভেলপ করার ক্ষেত্রে? অল সেগমেন্টস অফ কাস্টমারকে মাথায় রেখে কিছু প্রোডাক্ট ডেভেলপ করা হয়, আবার কিছু হলো সেগমেন্টেড কাস্টমারকে আমি আগে থেকে নির্দিষ্ট এই প্রোডাক্টটা শুধু ইয়াং জেনারেশনের করবে, বা এই প্রোডাক্ট সার্ভিসটা হয়তো দেখা যাচ্ছে যে আমি ডিজাইন করতেছি একজন গ্রামের যে কৃষক আছে তার জন্য। গাড়ি ইন্ডাস্ট্রিতে দেখবেন যে কেউ আছে হলো খুব মাস পিপলের জন্য, যেমন টয়োটা মাস পিপলের জন্য অল সেক্টরকে কনসিডার করে তার প্রোডাক্টটাকে ডিজাইন করে। আবার যদি আপনি বিএমডাব্লিউ দেখেন, বিএমডাব্লিউ সে একটা হাই আপার এন্ড ক্লাস, যাদের আর বেশি ইনকাম আছে তাদেরকে মাথায় রেখে একটা প্রোডাক্ট ডিজাইন করে। আবার যদি আমরা স্পোর্টস কারের গ্রাহক দেখি, তাদের এরকম ঠিক ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাও এরকম, যেই প্রোডাক্টটা যাকে টার্গেট করে করা হয়। কিছু প্রোডাক্ট আছে সবার জন্য, মানে জেনারেলাইজ প্রোডাক্ট, এটা একদম সব সেক্টর সব ধরনের ক্যাটাগরি কাস্টমারের জন্য এটাকে অফার করা হয়। আর কিছু প্রোডাক্ট আছে যেগুলা হয়তো দেখা যাচ্ছে তো এরকম একেবারে স্পেসিফিক। তো সেক্ষেত্রে কোন ধরনের প্রোডাক্টগুলোতে আপনাদের ফিডব্যাক সবচেয়ে ভালো, স্পেসিফিক প্রোডাক্ট নাকি কমন প্রোডাক্ট? এখানে আসলে কমন প্রোডাক্টের তো ইয়েটা বেশি, কমন প্রোডাক্টের মার্কেট সেগমেন্টটা তো অনেক হাই, মার্কেট সেগমেন্টটা মার্কেট ভলিউমটা অনেক হাই। আবার যদি চিন্তা করেন কমন প্রোডাক্টে কিন্তু ইউনিট প্রফিটেবিলিটিটা কম, ওভারঅল টোটাল প্রফিটেবিলিটি হয়তো ভালো হতে পারে, বাট কিন্তু আপনি স্পেসিফিক সেগমেন্ট ওয়াইজ যে সমস্ত প্রোডাক্টগুলো ডিজাইন করেন সেখানে কিন্তু পার ইউনিট প্রফিটেবিলিটিটা ব্যাংকের বেশি হয়। মানে এখানে আমরা একেবারে শেষের দিকে, তবে জামালউদ্দিন মজুমদার ভাই এই আলোচনাটি একটু করতে চাই, কারণ আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার তো দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে ব্যাংকিং সেক্টরে কাজ করার, যে এখন যে সময়টা চলছে এবং ব্যাংকের কাছ থেকে গ্রাহক বা মানুষ এখন যে ধরনের সেবা বা সুযোগ সুবিধা পেতে চায়, এই বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখে ব্যাংকগুলোকে তার প্রোডাক্টের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন সামগ্রিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে শুনতে যাচ্ছি। এখনো দেখা যাচ্ছে আমাদের ব্যাংকিং অন প্রিমিসেস সার্ভিস, যেটা এই অন প্রিমিসেস সার্ভিসের সংখ্যা কিন্তু সিগনিফিকেন্টলি এখনো একটা উল্লেখযোগ্য রয়ে গেছে। এটাকে আমাদেরকে কমিয়ে আনতে হবে। জি। আর আরেকটা হলো ইলেকট্রনিক্স মানির ব্যবহারটাকে বাড়াইতে হবে, পেপার মানির পরিবর্তে। ব্যাংকিং সেবাটাকে ডোর স্টেপে প্রত্যেকটা গ্রোসারি শপ থেকে শুরু করে প্রায় সকল ক্ষেত্রে ব্যবহারটা বাড়াইতে হবে, লিঙ্কেজ করতে হবে, যেখানে আমার কাছে শুধুমাত্র একটা হয় মোবাইল ফোন থাকবে অথবা একটা প্লাস্টিক কার্ড থাকবে। এক্ষেত্রে বিভিন্ন সময় মজুমদার ভাই আপনারাই বলে থাকেন যে আসলে একেবারে শৈশব থেকে এই ব্যাংকিং লিটারেসির যে প্রাথমিক যে পাঠগুলো, সেটিকে টেক্সট বুকে অন্তর্ভুক্ত করে ব্যাংক সম্পর্কে মানুষের ধারণা তৈরি করা এবং যে ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলোকে দূর করার ক্ষেত্রে এই উদ্যোগটি নেওয়া যায়। অবশ্যই নিতে হবে, তা না হলে তো আপনি ইকোনমিকতে, আপনি ব্যাংকিং আমব্রেলাতে এখনো পর্যন্ত মেজর অংশটা ব্যাংকিং চ্যানেলের বাইরে রয়ে গেছে। এতে করে যেরকম টাকাটা ব্যাংকিং চ্যানেলে আসতেছে না, এটার উপরে জিডিপিতে এটা কন্ট্রিবিউট করতেছে না। সিমিলার ওয়েতে যিনি এই ইয়েটা করতেছে উনি কিন্তু বেনিফিটটাও পাচ্ছে না। টোটাল জনশক্তিকে অ্যাটলিস্ট একটা মানে টার্গেট নিয়ে আগাইতে হবে যে আগামী উইদিন 5 ইয়ার্সের ভিতরে 90% পিপলকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসবো। আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ লাইন কি বলবেন গ্রাহকদের উদ্দেশ্যে এবং ব্যাংকগুলোর উদ্দেশ্যে? গ্রাহকের উদ্দেশ্যে এক লাইন শুনবো আর ব্যাংকগুলোর উদ্দেশ্যে এক লাইন। অবশ্যই ডিজিটাল ব্যাংকিং করবেন, তবে নিরাপত্তার সাথে করবেন, যাতে করে আপনাদের নিরাপত্তার যে বেসিক পয়েন্টগুলো সেগুলোর দিকে আপনাদের একটু সচেতন থাকতে হবে। আর ব্যাংকগুলোকে বলবো, আপনারা যারা বিশেষ করে পাবলিক নেটওয়ার্কে ট্রানজেকশন করাচ্ছেন, সেখানে আপনারা সিকিউরিটি নিশ্চিত করবেন। ইনসিকিউর কোনো প্রোডাক্ট নিয়ে সামনে আগানো আমাদের উচিত হবে না। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামালউদ্দিন মজুমদার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তহিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।